আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। আচ্ছা, দেখা যাচ্ছে আমার স্ক্রিনটা? জি স্যার। জি স্যার। আচ্ছা, তো লাস্ট ক্লাস পর্যন্ত আমরা আসলে আমার মনে হয় এখানে এসে শিখেছিলাম মনে হয় যে হচ্ছে যে কিভাবে আমি ওয়েবটাকে আপডেট করব সেখানে। তো আজকে আসলে এরপর থেকেই শুরু করব। তার আগে আগে একটু ক্ষমা চাইনি, সেটা হচ্ছে আমি ক্লাসেরটা আপলোড করছি অনেক দেরি করে, আসলে আমি ভুলে গেছিলাম আসলে আপলোড করতে। তো এরপর থেকে এরকম দেরি হলে একটু শেয়ার আমাকে জাস্ট একটা ইমেল করে দিয়ে, যদি দেরি হয় আর কি, আপলোড করে যায়। আচ্ছা, আমার মনে হয় শুরু করি। আমরা এখন অলরেডি 8 মিনিট হয়ে গেছে। তো আপনাদের কি লাস্টের সাইডে কোনো কোয়েশ্চেন আছে, মানে যারা ভিডিওটা দেখছেন বা এরকম? আচ্ছা, কোনো প্রশ্ন নাই? যদি থাকে, যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমি সামনে আগাই। তো আমরা শেষমেশ আসলে ডিভি পর্যন্ত বের করেছিলাম যে হচ্ছে আমার লস ফাংশনকে আমি আমার থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করে আমি দেখিয়েছিলাম যে এইটা হচ্ছে আমার আসে, এবং এইটাকে আমি আমার থিটা যে আছে প্যারামিটার সেখান থেকে মাইনাস করেছিলাম, এবং বলেছিলাম যে আমি মাইনাস করছি এই কারণে, কারণ হচ্ছে তোমার ডেরিভেটিভের ডিরেকশন যেটা আমার থিটার মুভমেন্ট হবে তার উল্টা দিবে, এই জন্য মাইনাস করছি। এরপরে আসলে বলেছিলাম যে ডিভি এর ভ্যালুটা আসলে অনেক বড় হতে পারে, ডিভি ক্যান বি টু বিগ। তো সেক্ষেত্রে আসলে সমস্যাটা কি? যেমন যদি আমার থিটা এখানে হয় এবং ডিভি ভ্যালু যদি এত বড় হয়, তাহলে আসলে থিটাটা আলটিমেটলি মুভ করে এখান থেকে এখানে না গিয়ে যাবে হচ্ছে এখান থেকে এখানে, যেটা কিনা আসলে আমাদের কাছে কাম্য না। আমরা চাই হচ্ছে ছোট ছোট স্টেপ করে করে এখান থেকে ছোট ছোট স্টেপ দিয়ে গিয়ে এখানে পৌঁছাতে। তো এইটার জন্য বলেছিলাম যে ডিভি সরাসরি বিয়োগ আমরা আসলে করবো না, আমরা ডিভির সাথে একটা কিছু গুণ করবো, যেটার ভ্যালু হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে। তো এইখান পর্যন্ত এসে আমরা আসলে শেষ করেছিলাম আমার মনে হয়, নাকি? হ্যালো? আচ্ছা, আমার কথা শুনতে পাচ্ছেন নাকি? জি স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, এখন অনলাইন ক্লাসে যদি রেসপন্স না করেন তাহলে আসলে পড়ানো যাবে না, কারণ হচ্ছে অফলাইন ক্লাসে মানুষের চেহারা দেখে বোঝা যায় যে আসলে কি বুঝতেছেন নাকি, কি কতটুকু পড়াইছে এগুলা। কিন্তু অনলাইন ক্লাসটা সম্ভব না। আর কেউ রেসপন্স না করলে আসলে ভিডিও লেকচার আপলোড করে দেওয়াটাই বেটার আমার মনে হয়, তাই না? আচ্ছা, এখান থেকে কি শুরু করার কথা ছিল নাকি আরো আরো কিছু পড়াইছি আমি? স্যার, এখান থেকে শুরু করার কথা ছিল। আচ্ছা, তো আমার লার্নিং রেট এটাকে বলা হয় আসলে। তো তো আসলে ডিবি এর মানটা আমি যদি ছোট করতে চাই, তাহলে ডিবি কে অবশ্যই আসলে আমাকে 1 এর চেয়ে ছোট কোনো সংখ্যা দ্বারা গুণ করতে হবে, ঠিক আছে? তো 1 এর চেয়ে ছোট কোনো সংখ্যা দ্বারা গুণ করতে হবে, মানে মানে হচ্ছে 0.01 দিয়ে সেটা হতে পারে, গুণ করা হতে পারে, তার 0.0001 হতে পারে সেটা, বা 0.0001 হতে পারে। তো এরকম কোন একটা সংখ্যাকে আমার আসলে এখানে ইউজ করতে হবে এই এলআর এর জায়গায়। ইউজ করলে আসলে অটোমেটিক্যালি এই গুণফলটা ছোট হয়ে আসবে। আমরা জানি কোনো ফ্র্যাকশনাল কিছু দিয়ে যদি আমি গুণ করি কোনো একটা সংখ্যাকে, তাহলে সেটা আসলে ছোট হয়ে যায়। তো সেই কাজটা আসলে এখানে করা হচ্ছে বেসিক্যালি। তো এটা করলেই যেটা হয় যে আমাদের যে উদ্দেশ্য ছিল ছোট ছোট স্টেপ নিয়ে আমি সামনের দিকে আগাবো, তো সেটা আমার আসলে করা হবে আলটিমেটলি। এখন আপনি বলতে পারেন যে আসলে এর ভ্যালুটা কত নিলে ভালো হয়, এটা কি 0.01 নিবো নাকি 0.1 নিবো নাকি অনেক ছোট কোনো কিছু নিবো, কি নিবো আসলে? তো এইটা আসলে অনেকটাই ট্রায়াল এন্ড এরর। আপনাকে আসলে বিভিন্ন ভ্যালু ইনপুট করে দেখতে হবে যে কোনটার জন্য আপনার রেজাল্টটা ভালো আসে, ঠিক আছে? তো এই হচ্ছে মোটামুটি লার্নিং রেটের কনসেপ্ট। এখন কথা হচ্ছে যে এই যে আপডেটটা, যে থিটা ইকুয়াল টু থিটা মাইনাস ডিভি ইন্টু এলআর, যেটা আমি বলতেছি বারবার, তো এই আপডেটটা আসলে আমি কয়বার করব? এই আপডেটটা কি আমি একবারই করব নাকি একাধিকবার করব, কি মনে হয়?
মানে এই জিনিসটা একবার করলেই কি হয়ে যাবে, মানে এটা একবার করলে কি থিটাটা এখান থেকে এখানে চলে আসবে নাকি? এটা আসলে একবার করলে চলে আসতে পারে, আমি কিন্তু বলতেছি না যে কখনোই আসবে না, আসতে পারে, বাট না আসার সম্ভাবনাটাই বেশি। কারণ আমরা আমাদের উদ্দেশ্যটা কি, আমাদের উদ্দেশ্য হচ্ছে এখান থেকে শুরু করলাম, শুরু করে আমরা ছোট ছোট স্টেপে, ছোট ছোট স্টেপে আমরা আসলে সামনের দিকে আগে আলটিমেটলি এখানে এসে পৌঁছাবো। এই যে ছোট ছোট স্টেপ, এই প্রত্যেকটা স্টেপ ইজ ইকুইভ্যালেন্ট টু সাবট্রাক্টিং ডিভি ইনটু এরর ফ্রম থিটা ওয়ান্স। মানে প্রত্যেকবার আমি একবার করে যখন মাইনাস করবো থিটা থেকে এই জিনিসটা, তখন একটা করে ছোট স্টেপ আমি আসলে সামনের দিকে দিব এখানে, এদিকে। ঠিক আছে, তো এটাই আসলে আমরা আলটিমেটলি আমাদের উদ্দেশ্য থাকবে আসলে। তো এইটা হচ্ছে আপনার, তাহলে কি হবে, তাহলে কয়েকটি ইটারেশন এটা করতে হবে, মানে এই কাজটা আসলে একবার করলে হচ্ছে না আমার, এই কাজটা আমার কয়েকবার করতে হবে, বেশ কয়েকবার করতে হবে এই কাজটা, করলে আমার রেজাল্ট তখন আলটিমেটলি মানে ভালো কিছু আসবে। এবং সেটা সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে এই পয়েন্টটার কাছাকাছি আমরা পৌঁছাতে পারবো আসলে বেশ কয়েকবার ইটারেশন চালালে। তো সেটা আসলে কিভাবে চালাবো সেটা বিস্তারিত অ্যালগরিদম আমরা এখনই দেখবো। তো এটার উত্তর আমি এখন দিয়ে দিলাম, হাউ মেনি টাইমস টু আপডেট থিটা। তো আসলে একদম সহজ ভাষায় যেটা বলা যায় আর কি, যে ভ্যালিডেশন লস না কমা মানে যতক্ষণ না পর্যন্ত কমে ততক্ষণ পর্যন্ত আমি আসলে কমাতে থাকবো। তো ভ্যালিডেশন কি বা ভ্যালিডেশন লস কি এটা আমি একটু পরে বলবো, সমস্যা নেই। ঠিক আছে, এই প্রশ্নের উত্তর আমি এখনই দিচ্ছি না, কতক্ষণ আমি চালাবো আসলে, আর কতক্ষণ আমি ট্রাই করবো সেটা আমি এখনই দিচ্ছি না। আপাতত জাস্ট আমি বলে রাখছি যে আমি ততক্ষণ পর্যন্ত আপডেট করবো যতক্ষণ পর্যন্ত না আমার রেজাল্ট খুব একটা ভালো না আসে। তো রেজাল্ট বলতে আমি আসলে কি বুঝাচ্ছি এটা একটু পরে আসতেছি। তো এই পর্যন্ত কি আমরা ক্লিয়ার? আচ্ছা, তো আপনারা নিশ্চয়ই শুনছেন যে আমাদের আসলে 3 ধরনের সেট আছে, একটা হচ্ছে ট্রেনিং, ভ্যালিডেশন এবং টেস্ট সেট। এটা কি আমরা সবাই জানি? ট্রেনিং, ভ্যালিডেশন এবং টেস্ট সেট, তো এটা আসলে সবার জানতে হবে, এটা আমি এখানে পড়াবো না এক্সট্রা আলাদা করে, কারণ এআই ল্যাবে বা এআই থিওরিতে এটা আসলে পরে আসার কথা অলরেডি। তা আমরা কি সবাই জানি এই জিনিসটা ট্রেনিং, ভ্যালিডেশন এবং টেস্ট সেট থাকে যে? জি স্যার। আচ্ছা, তো এখন আমাদের যেটা মনে রাখতে হবে যে আমরা যে থিটাকে আপডেট করব, এই থিটার আপডেটটা সবসময় হবে হচ্ছে ট্রেনিং সেটের সাহায্যে। ঠিক আছে, এখানে ট্রেনিং সেটের সাহায্যে আপনাকে থিটাটাকে আপডেট করতে হবে। ভ্যালিডেশন এবং টেস্ট সেট এখানে গ্রহণযোগ্য হবে না, এই দুটো সেট একদম আলাদা। এটা আমি আপাতত এটা নিয়ে কোনো কাজই করবো না, আমার সব কাজ এখন হবে হচ্ছে ট্রেনিং সেট নিয়ে। তাহলে এখানে একটা অ্যালগরিদম লেখা আছে, তো এই অ্যালগরিদমটা আসলে দেখেন কিছু জিনিস মার্ক করা আছে এখানে। হ্যাঁ, তো আমরা আসলে যখন ডিপ লার্নিং বিভিন্ন নেটওয়ার্ক করবো, সেটা সিএনএন হোক, আরএনএন হোক, বা জ্ঞান হোক, বা নর্মাল আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক হোক, সবগুলাতেই এই কমন স্টেপ গুলো থাকবে। এই জন্য আমি আসলে এখানে এখানে হয়তো খুব ছোট স্টেপটা হয়তো 2 লাইন, ওখানে হয়তো 2 লাইনের জায়গায় হবে হচ্ছে 200 লাইন, কিন্তু আলটিমেটলি স্টেপ হবে হচ্ছে এই একটাই, মানে এই একই জিনিসই হবে এখানে। আমি সেটাই এখন এখানে দেখাচ্ছি বিস্তারিত। অ্যালগরিদমটা আপনারা একটু খুব ভালোভাবে লক্ষ্য করেন, কারণ হচ্ছে এটা আমাদের সবগুলো মডেলের ক্ষেত্রে লাগবে আসলে আলটিমেটলি। আচ্ছা, তো প্রথম যে বিষয়টা হচ্ছে যে আমি এখানে বলে দিয়েছি যে প্রথমে র্যান্ডমলি আমরা থিটাগুলোকে ইনিশিয়ালাইজ করব। এটা আমি আগের দিনে বলেছি যে থিটার মানগুলোকে আমার ইনিশিয়ালি র্যান্ডমলি ইনিশিয়ালাইজ করতে হবে, কারণ আমি জানি না আসলে যে থিটার যে অপটিমাল যে ভ্যালুটা, এই ভ্যালুটা আসলে কোনটা, এটা আমার আসলে জানা নাই। এই জন্য আমি আন্দাজেই শুরুতে ইনিশিয়ালাইজ করবো। এরপরে আমি যেটা করছি, আমি কিছু ইটারেশন চালাচ্ছি কেন, আমি একটু আগে বলেছি যে থিটাকে আমার একবার আপডেট করলে হবে না, আমার আসলে বেশ কয়েকবার আপডেট করা লাগবে। এখন এইখানে আমি আসলে ফিক্স নাম্বার অফ ইটারেশন দিয়েছি, তো আসলে নর্মালি ফিক্স নাম্বার অফ ইটারেশন দেওয়াটা ঠিক না। তো সেটা আসলে আমরা কিসের ভিত্তিতে দিব সেটা আমি একটু পরে আলোচনা করবো, আমার ধরেন যে ফিক্স নাম্বার অফ ইটারেশন আমি দিব এখানে। আচ্ছা, আমাদের যে কাজ সেইটা আসলে প্রত্যেক ট্রেনিং স্যাম্পলের জন্য আমরা করবো। আমাদের কাজটা আমরা কি করবো, প্রত্যেক ট্রেনিং স্যাম্পলের জন্য আমরা করব। তো এখন একটা বিষয় যেটা লক্ষ্য করেন, এখানে একটা কথা বলা আছে, নাম হচ্ছে ট্রেনিং স্টেপ। তো ট্রেনিং স্টেপ জিনিসটা আসলে কি সেটা আমাদের আসলে আগে বুঝতে হবে। ট্রেনিং স্টেপ, আচ্ছা দেখেন, এই থিটাটাকে একবার আপডেট করলে একটা ট্রেনিং স্টেপ কমপ্লিট হয়। ওয়ান আপডেট অফ থিটা কমপ্লিটস
কি ওয়ান স্টেপ অফ ট্রেনিং। এই কথাটাকে মনে থাকবে সবার। থিটা একবার আপডেট করলে ট্রেনিং স্টেপের একটা স্টেপ কমপ্লিট হয়। এখন আমাদের এই যে অ্যালগোরিদমটা, এই অ্যালগোরিদমে আমি আসলে আমার থিটাটাকে দেখেন প্রত্যেক ট্রেনিং স্যাম্পলের জন্য কি করতেছি, আপডেট করতেছি। দেখছেন এই যে ফর ইচ ট্রেনিং স্যাম্পল, এই ফর লুপের আন্ডারে কি আছে, এই থিটার আপডেটটা আছে। তার মানে হচ্ছে প্রত্যেক ট্রেনিং স্যাম্পলের জন্য আমরা আসলে কয়টা করে স্টেপ এখানে করতেছি, একটা করে স্টেপ করতেছি না এখানে? দেখেন তো বুঝতে পারেন কিনা। তার মানে ধরেন আমার ট্রেনিং স্যাম্পলের সংখ্যা হচ্ছে মনে করেন 50টা। তাহলে আমাকে বলেন তো এই অ্যালগরিদমে মোট স্টেপ কতগুলো হবে, ট্রেনিং স্টেপ কতগুলো হবে এই অ্যালগরিদমে? হ্যালো, 1000 ইন্টু 50 হওয়ার কথা। হ্যাঁ 1000 ইন্টু 50 মানে 50,000। তার মানে স্টেপ সংখ্যা হবে হচ্ছে 50 ইন্টু 1000 ইকুয়াল টু 50,000। আসলে আমি আশা করছিলাম যে মেশিন লার্নিং কোর্সটা বেশি ইন্টারঅ্যাক্টিভ হবে, কিন্তু আপনারা কোনো কথা বলতেছেন না কেন জানি, আমি বুঝলাম না এই জিনিসটা। আসলে আমি পড়ায় কোনো মজাই পাচ্ছি না আসলে। যাই হোক, তো ঠিক আছে, এখানে ট্রেনিং স্টেপ হবে 50,000। তো তারপরে হচ্ছে ওয়েটটা এখানে 50,000 আবার আপডেট হবে যদি আমার ট্রেনিং স্যাম্পলের সংখ্যা মাত্র 50টা হয়। তার মানে ট্রেনিং স্যাম্পলের সংখ্যা যত বাড়বে আবার আসলে এই ট্রেনিং স্টেপের সংখ্যা তত বাড়বে আসলে। তো ঠিক আছে, ট্রেনিং স্টেপ যেহেতু আমরা বুঝতে পারছি, সেহেতু আরেকটা বিষয় আমি ধরি এখানে, সেটার নাম হচ্ছে ব্যাচ ট্রেনিং। তো অনেক সময় যেটা হয়, মানে অনেক সময় না আসলে, এটাই আসলে আপনারা নরমালি করবেন যদি আপনারা মানে প্র্যাকটিক্যাল কাজ করেন, তাহলে যে আপনারা আসলে প্রত্যেক স্যাম্পলের জন্য আপনারা ওয়েটটাকে আপডেট করবেন না আসলে। মানে এটা আসলে কেউই করে না, প্রত্যেক স্যাম্পলের জন্য কেউ ওয়েট আপডেট করে না। মানুষ নরমালি যেটা করে, মানুষ নরমালি আপডেট ওয়েট when batch number and batch size বলি, batch size number of samples, training samples have been processed. আচ্ছা, এখন ব্যাচ সাইজ মনে করেন আমি ধরে নিই একটা ব্যাচ সাইজ, আমি ধরলাম 32 ব্যাচ সাইজ। আচ্ছা, এবং আমি ধরলাম যে ট্রেনিং স্যাম্পলের সংখ্যা হচ্ছে 100। তাহলে যেটা হবে, প্রথমে ট্রেনিং স্যাম্পল নাম্বার 1 থেকে নাম্বার 32, এই কয়টা স্যাম্পল আমি যখন প্রসেস করে ফেলছি তখন আমার ওয়েট একবার আপডেট হবে। এরপরে হচ্ছে আবার সিমিলারলি ট্রেনিং স্যাম্পল নাম্বার 33 থেকে 64 পর্যন্ত আমি যখন প্রসেস করব তখন আবার ওয়েটটা আপডেট হবে। এরপরে আবার হচ্ছে ট্রেনিং স্যাম্পল নাম্বার 65 থেকে 96 পর্যন্ত আমি যখন প্রসেস করবো তখন আবার আপডেট হবে। আর ফাইনালি 96 থেকে 100, এখানে যেহেতু আসলে 32 দিয়ে ভাগ যাচ্ছে না, 4টাই বাকি আছে, এই কয়টার জন্য ওয়েটটা আরেকবার আপডেট হবে। ঠিক আছে, তো এই জিনিসটাকে বলা হয় হচ্ছে ব্যাচ ট্রেনিং। ঠিক আছে, ব্যাচ ট্রেনিংটা কি বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এখন দেখেন আমরা আসলে এখন আপাতত ব্যাচ ট্রেনিং বাদ দেন, আপাতত চিন্তা করেন প্রত্যেক স্যাম্পলের জন্য, তাহলে আসলে বুঝতে সুবিধা হবে আসলে আপনাদের। তো প্রথমে যেটা হচ্ছে যে প্রত্যেক স্যাম্পলের জন্য আমি আসলে প্রথমে যে কাজটা করবো সেটা হচ্ছে ফরওয়ার্ড প্রপাগেশন। তো ফরওয়ার্ড প্রপাগেশন মানে কি? ফরওয়ার্ড প্রপাগেশন মানে হচ্ছে যে প্রত্যেক স্যাম্পলের জন্য আসলে ক্লাস ভ্যালুটা কি হবে, মানে প্রত্যেক স্যাম্পলের আসলে আউটপুটটা কি হবে, সেই আউটপুটটা আপনার মডেলের সাহায্যে বের করা। আমি আবারও বলি, ফরওয়ার্ড প্রপাগেশন মানে হচ্ছে যে একটা স্যাম্পল আপনার মডেলে যদি আমি দেই, ইনপুট দেই, তাহলে তার আউটপুটটা কি হবে সেই আউটপুটটা বের করা।
এখানে আমি সেটাই করছি, z ইকুয়াল টু x থিটা, h ইকুয়াল টু সিগময়েড z। তো এইটা ছিল হচ্ছে আমাদের প্রেডিক্টেড ভ্যালু। তাই আগের ক্লাসে দেখাইছিলাম, উপরে যদি আপনাদের মনে না থাকে তাহলে একটু দেখে নিয়ে, এই যে এখানে h ছিল প্রেডিক্টেড ভ্যালু, তারপর এইচটাকে বের করলাম। তাহলে এই হচ্ছে আমার ফরওয়ার্ড প্রোপাগেশন। তাই এটা কি বোঝা গেছে ফরওয়ার্ডটা? স্যার ডেফিনিশনটা আরেকবার বলবেন? ডেফিনেশন হচ্ছে যে একটা স্যাম্পলকে আমি আমার মডেলের মধ্যে পাস করলে যে আউটপুটটা আসে সেটা সেটা বের করা, জি স্যার, বুঝতে পারছি। সেটাই হচ্ছে ফরওয়ার্ড প্রোপাগেশন। আচ্ছা, এরপরে একটা হচ্ছে লস বের করা। তো লসের এখানে এখানে আসলে আমরা আগেই বলেছি গতকাল যে বাইনারি পার্সেন্টেজ লস আমরা ইউজ করছি। তো সেই লসটাই আমরা এখানে বের করেছি আসলে। এই লস বের করতে হবে, এবং টিজে ইকুয়াল টু টিজে প্লাস জে, এটা হচ্ছে আসলে টোটাল লস। এটা আসলে কিছু না, এটা আসলে আপনাদের গ্রাফ করার জন্য, এটাই হচ্ছে মেইন আসলে। আচ্ছা, এখন এইখানে আসলে আপনি যেটা করেছেন, মানে আমরা সবাই যেটা করেছি আসলে সেটা হচ্ছে যে এই যে ডিভি, এই ডিভির যে সূত্র সেটা আমরা আসলে আগে বের করে নিয়েছি এখানে। কিন্তু ডিপ লার্নিং এর যে আর্কিটেকচার গুলা, সেগুলোতে আসলে ডিভি এত সিম্পল না, ডিভি আসলে অনেক কমপ্লেক্স। তো ওইখানে আসলে এইভাবে বের করা হয় না আসলে। মানে আপনার ডিফারেন্সিয়েশনের সূত্র তো ইউজ করা অবশ্যই হয়, কিন্তু এইভাবে সূত্র বের করে রাখা হয় না ওখানে। সো ডিপ লার্নিং মেথডের সময় আপনার এই লস ফাংশনটা ইউজ করেই আসলে, লসটা ইউজ করেই আসলে ডেরিভেটিভটা বের করা হয়। তো এই জন্যই আমি কিন্তু লসটা এখানে আগে দিয়েছি, ঠিক আছে? সো এখানে যেরকম সিম্পলি একেবারে ডিভিটা একবারে বের করে থিটাটা থিটাটা আপডেট করে ফেললাম, তো এটা আসলে আপনার ডিপ লার্নিং এত সহজ হবে না। তো আমাদের অ্যালগরিদমটার এখানে নাম হচ্ছে গ্রেডিয়েন্ট ডিসেন্ট অপটিমাইজেশন, ঠিক আছে? এটা আমি আগেই বলেছি যে এটার নাম আমি দিয়েছি হচ্ছে, আমি দিয়েছি না আসলে, এটা লিটারেচারি বলা আছে যে গ্রেডিয়েন্ট ডিসেন্ট অপটিমাইজেশন, ঠিক আছে? আচ্ছা, তো এখন এরপরে যেটা হচ্ছে, এই গ্রেডিয়েন্ট ডিসেন্ট অপটিমাইজেশনের যে বড় ভাই, তার নাম হচ্ছে ব্যাক প্রপাগেশন। এবং সেটাই আসলে আলটিমেটলি ডিপ লার্নিং নিউরাল নেটওয়ার্কে করা হবে। এবং আমরা আসলে ব্যাক প্রপাগেশন কিভাবে হয় এবং টেনসরফ্লো কিভাবে হয় আসলে, সেটাই আমরা আসলে দেখবো। সমস্যা নেই, এটা আজকে দেখবো না আমরা, এটা আমরা ভবিষ্যতে দেখবো। কিন্তু স্টেপটা এরকমই, যে ট্রেনিং স্টেপ, ফরওয়ার্ড প্রপাগেশন, লস ফাংশন, আর হচ্ছে আপনার ব্যাক প্রপাগেশন, এটাই আপনাকে বারবার করতে হবে। আচ্ছা, এখন আমি একটা কোশ্চেন করি আপনাদেরকে যে, মানে এখন দেখেন এখানে তো আসলে প্রত্যেক ট্রেনিং স্যাম্পলের জন্য এই কাজটা আমি করলাম। তো এখন যদি মনে করেন যে আমি যদি ব্যাচ ট্রেনিং করি, যেখানে কিনা ব্যাচ সাইজ হচ্ছে 32, ঠিক আছে? আমি যদি ব্যাচ সাইজ 32 দিয়ে আমি যদি ব্যাচ ট্রেনিং করি, তো তাহলে আসলে কি হইতো বলেন তো একটু? এখানে এখানে চেঞ্জটা কি হইতো? আর ভিতরে কি আরো লুপ হইতো 3টা? না, ভিতরে এখনো লুপ হবে না। একটু ট্রাই করেন, আপনার একটু চিন্তা করে দেখেন। আচ্ছা, আমি বলে দিচ্ছি, এটা একটু খেয়াল রাখেন, হ্যাঁ? আর আর মনে রাখবেন ক্লাস লেকচারগুলো খুব ভালো মতো ফলো করবেন, কারণ পরীক্ষায় কিন্তু ক্লাস লেকচার থেকে কোশ্চেনগুলো আসে, ঠিক আছে? আচ্ছা, ধরেন একটা ব্যাচ ট্রেনিং, খুব ভালো মতো বোঝার চেষ্টা করেন। ধরেন একটা ব্যাচ ট্রেনিং হচ্ছে, এবং আমরা আসলে 1 থেকে 32 নিয়ে আমি কাজ করতেছি বর্তমানে, ঠিক আছে? আমি যেটা করব, আমি আসলে এই যে এই অংশটুকু এখান থেকে শুরু করে এই পর্যন্ত আমি আসলে সেমই রাখবো, ঠিক আছে? এটুকু আমি সেম রাখবো। তার মানে হচ্ছে প্রত্যেক ট্রেনিং স্যাম্পলের জন্য আমি আসলে এগুলো বের করবো। যখনই আমার ট্রেনিং স্যাম্পলের সংখ্যা, যখনই আমার ট্রেনিং স্যাম্পলের সংখ্যা 32 হয়ে যাবে, তার মানে কি, তার মানে 32টা প্রসেস তো অলরেডি, 32টা প্রসেস তো নাকি ট্রেনিং স্যাম্পলে 32 হয়ে গেলে, জি স্যার। তখন আমি কি করব? তখন আমি এই যে আপডেটটা করব, কিন্তু আপডেটটা আমি এই মানে এই নর্মাল ডিভি দিয়ে করব না, আমি করবো হচ্ছে এভারেজ ডিভি দিয়ে। এভারেজ ডিভি মানে বুঝছেন তো, যে 32টা স্যাম্পলের জন্য তো প্রত্যেকটা জন্য ডিভি আসবে একটা করে। তো এই 32টা যে ডিভি আসবে সেটার এভারেজ দিয়ে আমি করবো। কথা বোঝা গেছে? জি স্যার। তার মানে হচ্ছে ব্যাচ ট্রেনিং এ আপডেট হবে হচ্ছে নট নট ইউজিং এ সিঙ্গেল ডিভি, বাট ইউজিং এন এভারেজ ডিভি, ঠিক আছে? এভারেজ ডিভি অফ দ্য ব্যাচ স্যাম্পলস। তো সিমিলারলি আমি যখন হচ্ছে এখানে যাব, 33 থেকে 65 যখন যাব,
তখন আমি কি করবো এরপরে সেটা, তার মানে আমার যদি ট্রেডিং স্যাম্পলের সংখ্যা 100 হয় এবং আমার যদি ব্যাচ সাইজ 32 হয়, আমি আবার বলি, আমার যদি ট্রেডিং স্যাম্পলের সংখ্যা 100 হয় এবং আমার যদি ব্যাচ সাইজ 32 হয়, তাহলে 1000 ইটারেশনে আমার আসলে কতবার ওয়েটটা আপডেট হবে একটু বলেন তো? 1000 into 4। 1000 ইন্টু 4 এক্স্যাক্টলি। কারণ প্রত্যেক ইটারেশনে আমার আপডেট হচ্ছে 4 বার, এই যে 1 2 3 4, 4 বার, তাহলে হচ্ছে 4 ইন্টু 1000, 4000 বার ওয়েটটা আপডেট হবে। এটা কি আমরা সবাই বুঝতে পারছি? দেখেন তো 4000 4000 বারের কনসেপ্টটা। আর লুপ আবার ঠিকই চলতেছে, মানে আগের মতোই লুপ, মানে ভিতরের লুপটা শুধু আপডেট হচ্ছে 4000 বার, তাই না স্যার? আপডেট 4000 বার হচ্ছে, রাইট। মানে এই জিনিসটা জাস্ট আপনার 4000 বার রান হবে। তার মানে এখানে আপনি একটা ইফ দিতে পারেন, ইফ একটা ইফ কন্ডিশন ইউজ করতে পারেন এখানে। তো এটা আপনি কিভাবে করবেন এটা আপনার বিষয়, যে আপনি আসলে কিভাবে এটাকে ম্যানেজ করবেন, ঠিক আছে? এটা একজন একইভাবে করে, কাউন্ট দিয়ে তো করা যাবে স্যার। কাউন্ট দিয়েও করা যাবে। আচ্ছা, তো আলটিমেটলি আমরা ফ্রেমওয়ার্ক ইউজ করবো, সমস্যা নেই মানে করার সময়। তো ফ্রেমওয়ার্ক ইউজ করলে তো আপনাকে আর কিছু করাও লাগবে না। কি যে জিনিসগুলো বোঝা জরুরি, কারণ হচ্ছে যখন আপনি দেখবেন যে একটু কমপ্লেক্স আর্কিটেকচার নিয়ে যখন কাজ হবে, যেমন হচ্ছে অ্যাটেনশন বেসড এলএসটিএম বা এনকোডার ডিকোডার বা জ্ঞান বা যেগুলো হচ্ছে বর্তমানে আসতেছে আর্কিটেকচার গুলো, সবগুলো দিয়ে কাজগুলো আসলে ম্যানুয়ালি করতে হয়। মানে আপনাকে ফল্ট প্রপাগেশন, তারপর লস ক্যালকুলেশন, ব্যাক প্রপাগেশন, এগুলোর জন্য আপনার যে ফ্রেমওয়ার্ক সেগুলো সাপোর্ট দিবে আপনাকে, কিন্তু এই মডেলগুলোকে আপনাকে আলাদা করে ম্যানেজ করতে হবে। কিন্তু আপনি যদি না বোঝেন জিনিসগুলো তাহলে ম্যানেজ করতে পারবেন না। তখন তখন বলবেন যে আমি তো এত কমপ্লেক্স নেটওয়ার্ক পারি না, আমি খালি ফ্রেমওয়ার্ক দিয়ে যেগুলো করা যায় সরাসরি সেগুলোই পারি খালি। তো ওটা তো আর হবে না আসলে তখন। আচ্ছা ঠিক আছে, তাহলে আসলে এখানে এটাই হচ্ছে মেইন বিষয় ছিল অ্যাকচুয়ালি। তো এখানে একটা লস প্লট করা হয়েছে একটা, যে প্রত্যেক ইটারেশনে আসলে লস গুলো কিভাবে হয়। তা আসলে লস নরমালি কমবে, আপনাদের ট্রেনিং লস যেটা সেটা ভ্যালুটা আস্তে আস্তে কমার কথা। ইপক মানে ইপকটা ইটারেশন, ঠিক আছে? আমি একটা বিষয় বলতে ভুলে গেছি, ইটারেশন আর ইপক হচ্ছে সেম, ঠিক আছে? মানে মেশিন লার্নিং আসলে ইপক শব্দটা ইউজ করা হয়, ইটারেশন ইউজ করা হয় না। সো ইপক ইজ এন্ড ইটারেশনস ক্যান বি ইউজড ইন্টারচেঞ্জেবল, ঠিক আছে? আচ্ছা, এখন আমার সেই প্রশ্নের উত্তরে চলে আসি, যে আমি একটু আগে বলেছিলাম যে 1000 ইটারেশন এটা ফিক্স কেন, মানে এটা 1000টাই হবে কেন? এটা তো 2000 হতে পারে, 10ও হতে পারে। এটা মানে 1000 ইটারেশন করলেই যে আমার থিটাটা একেবারে মানে কি বলবো বীর পালোয়ান হয়ে যে এখানে আসবে, এটা তো কোনো মানে নেই আসলে, ঠিক আছে? তো সেই প্রশ্নের উত্তরে আমি এখন যাচ্ছি এখন। তো আমরা আগেই যেটা বলেছি সেটা হচ্ছে আমাদের আসলে সেট তিনটা, একটা হচ্ছে ট্রেনিং, একটা হচ্ছে ভ্যালিডেশন, আর একটা হচ্ছে টেস্ট। এই তিনটা হচ্ছে আমাদের আসলে সেট, এটা আমি শুরুতে বলে নিয়েছি আসলে। তো আমাদের আসলে মেইনলি লাগবে হচ্ছে ভ্যালিডেশন সেটটা। টেস্ট সেটটা আমরা কাজ করবো না, কারণ হচ্ছে টেস্ট সেটটা হচ্ছে আমাদের একদম ফাইনাল। আপনাদেরকে আমি আগেও বলেছি, এএলএফ যারা করেছেন তারা জানেন, বা ওরা যারা করেন তারাও জানার কথা। টেস্ট সেটটা আমরা আসলে একদম লাস্টে ইউজ করি, যখন আমাদের আসলে সব কাজটা শেষ, আমাদের ট্রেনিং শেষ, তখন আমরা টেস্ট সেট দিয়ে দেখি যে আমাদের আসলে রেজাল্টটা কি আসলো। আচ্ছা, আমরা আসলে ইউজ করবো মেইনলি ভ্যালিডেশন সেট, ঠিক আছে? আমরা মেইনলি কি ইউজ করবো? আমরা মেইনলি ভ্যালিডেশন সেট ইউজ করবো। আচ্ছা, সোজা বাংলায় আমি যদি কথা বলি, তাহলে যখন আমার ভ্যালিডেশন সেটের পারফরমেন্স আর তেমন ইমপ্রুভ করতেছে না, কথাটা খুব ভালো মতো বলছেন, যখন আমার ভ্যালিডেশন সেটের পারফরমেন্স আর তেমন একটা ইমপ্রুভ করতেছে না, তখন আমাকে ইটারেশন থামা দিতে হবে। কথাটা ক্লিয়ার নাকি কোনো ভেজাল আছে বুঝতে? এটা ক্লিয়ার স্যার। এখন ভ্যালিডেশন পারফরমেন্স, এই টার্মটা হচ্ছে খুবই খুবই ইম্পর্টেন্ট একটা টার্ম, ভ্যালিডেশন পারফরমেন্স। কারণ পারফরমেন্স কিন্তু আসলে অনেক ধরনেরই হইতে পারে, তাই না? আপনি অ্যাকুরেসিকে বলতে পারেন পারফরমেন্স, তারপর হচ্ছে সেটা হতে পারে এমসিসি স্কোর হতে পারে, F1 স্কোর হতে পারে, অনেক টাইপের তো পারফরমেন্স মেজার আছে। আপনি কোনটা ইউজ করবেন? আচ্ছা, আরেকটা আছে, আপনি চাইলে ভ্যালিডেশন লসটাকে লসও বলতে পারেন, ভ্যালিডেশন লস, এটা আপনি হিসাব করতে পারেন। তো তাই হোক, মানে এখন আপনি কোনটাকে ধরবেন এটা আসলে আপনার উপর ডিপেন্ড করে, ঠিক আছে? আপনি যদি মনে করেন যে আমার প্রবলেমে আসলে ভ্যালিডেশন লসটা ইউজ করাটাই ভালো, বা হচ্ছে এইসব পারফরমেন্স মেট্রিক আসলে মানে আমরা চিন্তা করে নিই এখনো, লস দিয়ে আমরা আপাতত হিসাব করতেছি, তাহলে আপনি দেখবেন যে লস কখন মিনিমাম হয়, মানে লস যখন দেখবেন যে আর কমতেছে না বেশি একটা, তখন আপনি থেমে যাবেন। আবার মনে করেন যে আপনার আপনার পার্টিকুলার অ্যালগরিদমের মধ্যে
অনেক বেশি ক্লাস ইনভ্যারিয়েন্স, মনে করেন যে একটা ক্লাসের স্যাম্পল একদম ভর্তি একদম টইটুম্ব, আর একটা ক্লাস স্যাম্পল একেবারে নাই, সেক্ষেত্রে হয়তো আপনি এফএনএস ইউজ করবেন। ঠিক আছে, তো এটা আসলে আপনার উপর ডিপেন্ড করে। আর আমি চিন্তা করছি যে পারফরমেন্স মেট্রিকের উপর আমি একটা আলাদা ক্লাস দিব। এটা কি ভালো হবে আপনাদের জন্য নাকি? জি স্যার, ভালো হবে স্যার। কারণ আসলে অনেক ধরনের পারফরমেন্স মেট্রিক আছে, যেমন অ্যাকুরেসি, সেনসিটিভিটি, স্পেসিফিসিটি, এফসিএস স্কোর, এফআরএস স্কোর, ইউআরসি, তারপর হচ্ছে ইউপিআর, অনেক ধরনের আছে। তো এগুলা প্রায় প্রায় সময় লাগে অনেকের। আমার মনে হয় এটা পড়ালে হয়তো ভালোই হবে। আর তার সাথে কনফিউশন ম্যাট্রিক্স এর বিষয়ে একটা আইডিয়া দেওয়া যাবে তখন। আচ্ছা ঠিক আছে, ওইটা নিউ একটা ক্লাস, সমস্যা নেই। আচ্ছা, তো এখন এটা হচ্ছে বিষয়। এখন আমি নর্মাল একটা পারফরমেন্স, মানে একদম সবচেয়ে নর্মাল যেটা অ্যাকুরেসি, এটা দিয়ে আমি একটা আর কি এখানে ছোট ছোট করে দেখাচ্ছি। সিমিলারলি অন্যগুলোর জন্য হতে পারে, কোনো সমস্যা নেই। তো এটা হচ্ছে যে এই পার্টটা, তো এই যে কোডটুকু মানে ভ্যালিডেশন পারফরমেন্স মেজারের যে কোডটুকু, এই কোডটুকু আপনি চালাবেন কখন একটু বলেন তো আমাকে। এই কোডটা কখন এক্সিকিউট করবেন? এটা কি একেবারে লাস্টে মানে ট্রেনিং শেষ হওয়ার পরে করবেন, নাকি ট্রেনিং এর মাঝখানে মাঝখানে করবেন? স্যার ট্রেনিং এর মাঝে মাঝে স্যার, এই ব্যাচ সাইজ আপডেট করার পর পর। হ্যাঁ, ট্রেনিং এটা শেষ এটা আসলে যেটা সবচেয়ে বেশি কনভেনশনাল, আপনার উত্তর একদম ঠিক আছে। বাট সবচেয়ে বেশি কনভেনশনাল যেটা, সেটা হচ্ছে প্রত্যেক ইপক পর্ব, মানে হচ্ছে একটা ইপক শেষ হবে, এই একটা ইপক শেষ হয়ে গেল, শেষ হওয়ার পর আপনি এখানে এসে আপনি ভ্যালিডেশন পারফরমেন্সটা বের করবেন। যদি মনে হয় যে না এটা স্টেবল হয়ে গেছে মোটামুটি, এটা আর কমতেছে না আর বাড়তেছে না, তাহলে আপনি ট্রেনিংটা থামাই দিবেন। ঠিক আছে, তার মানে আমরা আসলে প্রত্যেক ইপক শেষে আমরা কি করবো, আমরা ভ্যালিডেশন পারফরমেন্সটা মেজার করবো। এখন একটা কোয়েশ্চেন হতে পারে যে স্যার তাহলে প্রত্যেক ব্যাচ পর্ব বা প্রত্যেক ট্রেনিং স্টেপ পর্ব করলে কি সমস্যা ছিল? ঠিক আছে, প্রত্যেক ট্রেনিং স্টেপ পর্ব করলে কি সমস্যা ছিল? দেখেন, ভ্যালিডেশন পারফরমেন্সটা মেজার করা কিন্তু একটা টাইম কনজিউমিং প্রসেস, ঠিক না? যেহেতু এটা করা একটা টাইম কনজিউমিং প্রসেস, কারণ সবগুলো ভ্যালিডেশন স্যাম্পলের জন্য আমাকে আসলে দেখতে হবে রেজাল্ট কি আসে, সেজন্য আমরা আসলে ট্রাই করবো প্রত্যেক স্টেপে না করার। মানে আমরা প্রত্যেক ইটারেশনে করাটাই আসলে যথেষ্ট মনে করি। এমনকি যেসব ট্রেনিং, যেসব মানে যেসব ট্রেনিং সেটের ক্ষেত্রে বা যেসব ডাটা সেটের ক্ষেত্রে ট্রেনিং এ আসলে অনেক সময় লাগে বেশি, বা ভ্যালিডেশন স্যাম্পল অনেক বেশি, সেগুলোতে আমরা আসলে প্রত্যেক ইটারেশনেও আসলে দেখবো না। আমরা হয়তো বা 3-4 ইটারেশন পর পর আমরা দেখবো যে আমাদের আসলে কি অবস্থা। বুঝা যাচ্ছে কথাটা? জি স্যার। আচ্ছা, তো এখানে আসলে পার্ট হচ্ছে দুইটা, মানে আপনার ভ্যালিডেশন পারফরমেন্স মেজারমেন্টে একটা হচ্ছে ফল্ট প্রপাগেশন, আর একটা হচ্ছে মেট্রিক ক্যালকুলেশন। এটা সব ক্ষেত্রেই, মানে আপনি ডিপ লার্নিং ইউজ করেন বা যা খুশি ইউজ করেন, মানে সব ক্ষেত্রেই এটা আসলে একই রকম। তো কারণ প্রথমে আমাদের আসলে প্রত্যেক ভ্যালিডেশন স্যাম্পলের জন্য বের করতে হবে যে আসলে আমার মডেলের মাধ্যমে কি আউটপুট আসে, এবং এরপর আপনাকে আসলে পারফরমেন্স মেট্রিক যে পার্টটুকু, সেখানে আসলে আপনাকে দেখতে হবে যে সেই আউটপুটটা আসলে আমার যে ট্রু আউটপুট বা আমার যে গ্রাউন্ড ট্রুথ যে ভ্যালুটা, সেটার সাথে কতটা ম্যাচ করছে সেটা আমাকে দেখতে হবে। ঠিক আছে, তো এটাই এটাই আসলে আলটিমেটলি আপনার পারফরমেন্স রেজাল্ট বের করা। ঠিক আছে, আচ্ছা, তো এই পর্যন্ত কি আমার মোটামুটি ক্লিয়ার? মোটামুটি স্যার। না, চিকন মাটি হইতে হবে আসলে, মানে মোটামুটি হলে হবে না আসলে। এখন আপনারা একটু আমাকে বলেন যে কোথায় কোথায় সমস্যা আছে বা কোথায় বুঝতে পারেন। আর আমার আসলে প্রথম ক্লাসটা আমি ভালোভাবে অ্যাটেন্ড করতে পারিনি, তো বাইরে ছিলাম, তো ওইটা আসলে একটু অ্যাটেন্ড করলে ভালো করে বুঝতাম আর কি। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, আপনাদের প্রতি আমার যেটা রিকোয়েস্ট, আমি আজকের ক্লাসের সাথে আজকে আপলোড করে দিব। আর যদি ভুলে যায় তাহলে সাবমিট আমাকে একটু জাস্ট একটা ইমেল দিয়ে, হ্যাঁ। আপনারা অবশ্যই আজকের ক্লাসটা গতকালের ক্লাসটা খুব ভালো মতো একবার দেখে নেবেন, কারণ এর পরে সব ক্লাস কিন্তু এগুলোর উপর ডিপেন্ডেন্ট। আপনারা দেখতেছেন যে আজকের ক্লাসটা আসলে আগেরটার উপর ডিপেন্ডেন্ট ছিল, তো একটু দেখে নেবেন আর কি। তো যারা আর কি গতকাল একটা ভালো মতো হয়তো দেখেন নেই বা কিছু, তারাও সমস্যা নেই, তারা আর কি বুঝে যাবেন যদি আজকেরটা গতকালটা ফলো করেন, প্রবলেম হবে না কোনো, আশা করি। তা আমরা একটু স্লোলি শুরু করতেছি, যাতে যেন কেউ আর কি বিছানা না করে খুব একটা, আস্তে আস্তে আমরা স্পিড বাড়াবো আর কি, ধীরে ধীরে। আচ্ছা, এখন আমাদের যেটা বক্তব্য সেটা হচ্ছে যে ট্রেনিং ভ্যালিডেশনের যে স্প্লিট, মানে আমরা তো আমাদের ডাটা সেটটাকে ট্রেনিং ভ্যালিডেশন ভাগ করি, এটা মুছে দিই, এটা লাগবে না আমাদের। এই যে আমরা যে ট্রেনিং ভ্যালিডেশনে যে ভাগ করব, এই ভাগটা আসলে আমরা কিভাবে করব?
ঠিক আছে, ট্রেনিং ভ্যালিডেশনে যে ভাগ করতেছি এই ভাগটা আমরা আসলে কিভাবে করব, এই জিনিসটা আমাদের আসলে এখন বুঝতে হবে। আচ্ছা, তা আমরা একটু বোঝাতে ট্রাই করি এবার একটু পুরো জিনিসটা। একটা ওয়ে আছে হচ্ছে যে আপনি আপনার যে মোট ডাটা সেট সেটা 80% রাখলেন হচ্ছে ট্রেনিং সেটে আর 20% রাখলেন হচ্ছে ভ্যালিডেশন সেট, এটা একটা ওয়ে। ঠিক আছে, তো এই ওয়েটার নাম হচ্ছে হোল্ড আউট ক্রস ভ্যালিডেশন, মনে থাকবে? জি স্যার। 80% থাকবে হচ্ছে কোথায়, ট্রেনিং সেটে, আর 20% কোথায়, 20% থাকবে হচ্ছে ভ্যালিডেশন সেটে। আচ্ছা, আরেকটা ওয়ে যেটা সেটা হচ্ছে কে ফোল্ড ক্রস ভ্যালিডেশন। আচ্ছা, একটা কথা বলে রাখি জাস্ট, এই যে আমি এখানে যে বললাম যে হচ্ছে প্রত্যেক ইটারেশন শেষে একবার করে আমি আমার কি করব, আমি আমার ভ্যালিডেশন পারফরমেন্সটা দেখব। তো এই কাজটা মেইনলি আসলে 1 নাম্বারটা দিয়ে করা হয়, 1 নাম্বারটা সবচেয়ে পপুলার। ঠিক আছে, কিন্তু আপনি মনে করেন চিন্তা করলেন যে না, আমি আমার আসলে ট্রেনিং সব শেষ, আমি মোটামুটি এখন কনফিডেন্ট সকল বিষয়ে, এই মডেলটাই আমি আসলে ইউজ করব। মানে আপনি মনে করেন বলছেন যে ঠিক আছে, আমি এই যে আমার লজিস্টিক রিগ্রেশন মডেল যেটা আমি ইউজ করছি সেটাই আমি ইউজ করবো, আমি একদম ফাইনাল, আমি একদম কনফিডেন্ট। তখন আপনি আসলে 2 আর 3 নাম্বারে একটু একটু যাবেন, কারণ 1 নাম্বারটা আসলে খুব একটা রোবাস্ট না বা খুব একটা আসলে নির্ভরযোগ্য না। 1 নাম্বারটা কেন খুব একটা নির্ভরযোগ্য না আমি একটু বুঝাই বলতেছি। এটা দেখেন, এটা কিন্তু 80% 20% স্পিড। এখন এই 20% কিন্তু এমনও হতে পারে যে খুব সুন্দর সুন্দর স্যাম্পল, খুব হ্যান্ডসাম স্যাম্পল যেগুলো সেগুলো এখানে গেছে, এগুলো থেগুলো মানে কাঠপোটটা মানে মার্কা কোনো স্যাম্পল এখানে যায় না, এটা হইতে পারে। এবং এই জন্যই হয়তো বা কাকতালীয় ভাবেই আপনার রেজাল্টটা ভালো চলে আসছে। মানে এটা তো অসম্ভব কিছু না, অসম্ভব এটা অসম্ভব কিছু, এটা এটা তো অবশ্যই সম্ভব নাকি? হ্যালো। জি স্যার। আচ্ছা, তো এই জন্য আপনি এবার যেটা করবেন, যদি আপনি মোটামুটি দেখেন যে আপনার এই পার্টিকুলার সেট আপে রেজাল্ট ভালো আসছে, তখন আপনি যাবেন হচ্ছে আসলে কে ফোল্ড ভ্যালিডেশন। আচ্ছা, কে এর মান টিপিক্যালি ধরা হয় হচ্ছে 5 অথবা 10। আমি এখানে 5টা দেখাই, 5 মানে হচ্ছে 5-fold ক্রস ভ্যালিডেশনটা দেখাই আমি এখানে। তো টেনেও আসলে একই রকম জিনিসই হবে। আমি একটু ছবি আঁকবো এখন একটা। এটা হচ্ছে আমার ডাটা সেট, ঠিক আছে, ফুল ডাটা সেট। আমি এটাকে প্রথমে যে কাজটা করবো সেটা হচ্ছে 5টা ভাগে ভাগ করবো। আচ্ছা, করলাম 5 ভাগে ভাগ। আচ্ছা, একটা জিনিস মনে রাখবেন, এই যে 5টা ভাগ যে আমি করেছি এগুলো সবই কিন্তু সমান ভাগে ভাগ করছি। মানে এমন না যে এটাই বেশি স্যাম্পল এটা কম স্যাম্পল, এরকম না, মানে মোটামুটি সবগুলো সমান। ঠিক আছে, আচ্ছা, এবং এইখানে যেই স্যাম্পল গুলো আছে এখানে স্যাম্পল গুলো হচ্ছে একেবারে ভিন্ন, মানে এখানে কিন্তু ওভারল্যাপ নাই কোনো, এখানে কোনো ওভারল্যাপ নাই। আমি প্রথমে যেটা করবো সেটা হচ্ছে এই অংশটুকুকে আমি ইউজ করবো হচ্ছে ট্রেনিং সেট হিসাবে। আমি একটু রাইট চিহ্ন দিই, দাঁড়ান। আর এইটা হবে হচ্ছে আমার ভ্যালিডেশন সেট। ঠিক আছে, কি বলছি বুঝতে পারছেন তো নাকি? জি স্যার। এই 4টা কম্বাইন করে আমি ট্রেনিং সেট হিসেবে ইউজ করবো, আর এটা হবে আমার কি সেট, ভ্যালিডেশন সেট। জি। ইউজ করে আমি নরমাল ট্রেনিং করবো, ভ্যালিডেশন যেভাবে করে করবো, করার পর একটা রেজাল্ট আসবে। তো মনে করেন রেজাল্টটা আসলে হচ্ছে 70% অ্যাকুরেসি। আচ্ছা, এবার নেক্সট। আচ্ছা, আমি 70% এখানে লিখে রাখি, আমি এখানে বারবার কন্ট্রোল জেড দিব, তো 70%। তারপর নেক্সট এবার আসি। এরপরে আমি যেটা করবো সেটা হচ্ছে এইটাকে নিয়ে হচ্ছে ভ্যালিডেশন সেট হিসেবে, আর এই যে এই 4টাকে আমি ইউজ করবো হচ্ছে কি হিসেবে, ট্রেনিং সেট হিসেবে। তাহলে আমি সেম ভাবে কিভাবে আরেকটা ভাবে অ্যাকুরেসিটা ধরলাম হচ্ছে আসলে 72%। সেম ভাবে আমি আবার কি করবো বলেন তো এবার, 3 নাম্বারটাকে ভ্যালিডেশন আর এগুলো হচ্ছে ট্রেনিং সেট। তো এবার মনে করেন আমি পেলাম হচ্ছে 80%। ঠিক আছে,
এভাবে আমি মোট 5 বারই করবো, ঠিক আছে? 5 বার করলে এখানে মনে করেন পারা হচ্ছে 65% আর মনে করেন যে 73%। আচ্ছা, তো আপনার রেজাল্ট আলটিমেটলি যেটা হবে, সেটা হচ্ছে এভারেজ প্লাস মাইনাস এভারেজ এবং হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আমরা সবাই তো বুঝি নাকি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি? বুঝি না নাকি? গানটা বুঝি তো নাকি? এটা কিন্তু করে আসছে হচ্ছে ক্লাস 9-10 এ, ঠিক আছে? মানে এভারেজ থেকে প্রত্যেকে আসলে কি পরিমাণ দূরে আছে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তা আপনাদের কি মনে হয় এই পার্টিকুলার এক্সাম্পলে কি মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি বেশি না কম? আর কম মনে হয়, মানে এভারেজটা তো মিডল বরাবরই আসবে, মানে খুব একটা যেভাবে বেশি, আসবে মানে কিন্তু এভারেজ এখানে তো ভ্যালুগুলো মানে বলুন। খুব একটা দূরে না মনে হচ্ছে। না, বেশ ভালো দূরে এটা। এখন এটাই আমি একটু ডিফাইন করি যে আসলে দূরে বা কাছে বলতে আসলে এখানে কি বুঝে সেটা একটু বলুন। আচ্ছা, মনে করেন যে আপনার আসলে 1% এর মধ্যে সবকিছু আছে, 1 থেকে 2%। মনে করেন যে 1 থেকে 2% মানে তো বোঝেন, মনে করেন যে এভারেজটা যদি হয় হচ্ছে মনে করেন 73, তাহলে হচ্ছে বারবারের সম্প্রদায়গুলো আসলে 72, তারপর হচ্ছে 71.5 এরকম টাইপের মধ্যে আছে। তাহলে বলা যায় যে এটা আসলে বেশ ভালো, মানে এটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা আসলে মানে খুব কম, মানে এটা আসলে মানে খুব ভালো একটা আর কি বিষয়, মানে স্টেবল, এটা বেশ স্টেবল। কিন্তু এইখানে আসলে এটা বলা যাবে না আসলে, কারণ এইখানে দেখেন 80% আসছে আবার 65% আসছে, বুঝছেন? জি স্যার, ডিফারেন্স বেশি, তো এটাই হচ্ছে বিষয়। বুঝতে পারছি স্যার। তো এই হচ্ছে মোটামুটি আমাদের মানে 5-fold ক্রস ভ্যালিডেশনের বিষয়। 10-fold কি হবে? 10-fold 10টা আসবে এরকম, 10টা এভারেজ নেবেন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করবেন। আসলে যেটা হয়, ডাটা সেট যদি আপনার বেশি বড় হয় তাহলে আসলে 5-fold করলেই হয়ে যায়। আর যদি এমন হয় ডাটা সেটটা আপনার ছোট, ডাটা সেটটা বেশি বড় না আপনার 1000-2000 সাইজের, তো তাহলে আসলে আপনার আসলে 10-10-fold মানে 10-fold ইউজ করা হয় তখন, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আরেকটা যেটা আমি বলবো সেটা জ্যাকনেফ টেস্টিং। এটা আসলে নরমালি মানুষজন করে না, মানে অনেক সময় রিভিউয়াররা চায় আর কি, মানে পেপারে রিভিউ টিভিউ আসলে অনেক সময় ওরা এটা চায়। তো এটা আসলে এখন এতটা পপুলার না আসলে, আগেকার মানুষজন খুব করতো এটা। হ্যাঁ, তারপরে আমি একটু আইডিয়া দিয়ে রাখি, এটা ইম্পর্টেন্ট কিছু না, আমি আগে বললাম। এটা আমি একটু মুছে দিই এবার। তো এতক্ষণ আপনি আসলে কয়েকটা সেট তৈরি করছিলেন ছোট ছোট, এবার সেট তৈরি করবেন না, এবার স্যাম্পল হিসেবে চিন্তা করবেন। মনে করেন স্যাম্পল আছে হচ্ছে 100টা, তা আপনি 1 থেকে 99 নম্বর স্যাম্পল পর্যন্ত রাখবেন হচ্ছে ট্রেনিং সেটে, ঠিক আছে? আর টেস্ট আর ভ্যালিডেশন সেটে রাখবেন হচ্ছে স্যাম্পল নাম্বার 100। এখন দেখবেন যে আসলে এই স্যাম্পলটাকে ঠিকভাবে ক্লাসিফাই করতে পারে কিনা, ঠিক আছে? এরপরে আবার রাখবেন হচ্ছে যে 1 থেকে 98 এবং হচ্ছে 100, এটা রাখবেন হচ্ছে আপনার ট্রেনিং সেটে। আর স্যাম্পল নাম্বার 99 রাখবেন হচ্ছে কোথায়? ভ্যালিডেশন সেটে। এখন দেখবেন যে একে কি ক্লাসিফাই করতে পারে কিনা ঠিক মতো। এরপরটা কি হয় বলেন আমাকে আপনারা? 1 1 থেকে থেকে 97 97 আর আর হচ্ছে 99 100 99 100 আর ওই পাশে হচ্ছে 98। 98। তাহলে কয়বার চলবে এটা? তাহলে মোট সব মিলায় কয়বার করতে হবে এই কাজটা? 100 বার, 100 বার, 100 বার করতে হবে, রাইট? 100 বার করতে হবে এবং হচ্ছে 100 বারে যে 100টা এভারেজ রেজাল্ট সেটাই হবে। হবে রেজাল্ট। এভারেজটাই হবে হচ্ছে রেজাল্ট, ঠিক আছে? তো এই হচ্ছে আপনার জ্যাকনেফ টেস্টিং। এটা ইউজ করা বর্তমানে হয় না, কেন ইউজ করা হয় না আপনারা অলরেডি বুঝে গেছেন। টাইম কারণ বেশি। একে তো স্যাম্পলের সংখ্যা হয় লাখ লাখ, 1 নম্বর, আর 2 নম্বর হচ্ছে মডেলের সাইজও হয় বিশাল। তো এই কারণে এটা আসলে ফিজিবল হয় না বেশিরভাগ ক্ষেত্রে, ঠিক আছে? তো এই হচ্ছে 3 টাইপ অফ ভ্যালিডেশন স্পিড বা ট্রেনিং ভ্যালিডেশন স্পিডের প্রসিডিউর মেইনলি। তা আমরা কি বুঝতে পারছি সবাই এই 3টা জিনিস? জি স্যার, বুঝতে পারছি। কিন্তু আমি আগেই বলতেছি, শুরুতে আপনারা আসলে 1 নাম্বারটাই করবেন। যদি দেখেন যে 1 নাম্বারের রেজাল্ট ভালো চলে আসছে, আপনি স্যাটিসফাইড, তখন আপনি 2-3-এ যেতে পারেন। মানে 3-এ যাওয়ার দরকার নেই, 2-এ যাবেন আর কি অ্যাটলিস্ট। আচ্ছা, ঠিক আছে। এখন নেক্সট যেটা ইম্পর্টেন্ট কনসেপ্ট সেটা হচ্ছে হাইপার প্যারামিটার কি আর প্যারামিটার কি, মানে সেটা হিসেবে হচ্ছে ডিফারেন্স বিটুইন প্যারামিটার এন্ড হাইপার প্যারামিটার। তো এইটা আমি এআই লেভেল পড়াই, কিন্তু অত ভালো মতো পড়াই না, কারণ হচ্ছে আমার ওখানে থিওরি পড়ানোটা আসলে উদ্দেশ্য না।
তা আপনারা কেউ কি বলতে পারবেন যে দুটার মধ্যে ডিফারেন্স কি, একটু সুন্দর করে বোঝায়? হ্যালো? স্যার বলতে পারতেছি না আমি। আচ্ছা ঠিক আছে, আমরা একটু আলোচনা করি এই বিষয়টা। তো ফার্স্ট আমাকে একটু বলেন যে এই যে মডেলটা যেটা আমরা পড়লাম, যে আপনার লজিস্টিক রিগ্রেশন, তো এইটা প্যারামিটার কোনটা কোনটা? থিটা এটা তো দুইটা। দুইটা নাকি তিনটা? থিটা গুলো স্যার। এখানে লেখাই আছে আসলে এই তিনটাই হচ্ছে প্যারামিটারস। আচ্ছা, তো এগুলোর নাম প্যারামিটার কেন সেটা আমাদের আগে বুঝতে হবে। দেখেন, আপনার যে ব্যাক প্রপাগেশন অ্যালগরিদম যেটা আমি ডিজাইন করেছি, সেখানে আপডেট করা হয়। এই যে ব্যাক প্রপাগেশন যে পার্টটুকু, এখানে আমি কাদের আপডেট করছি? থিটা গুলোকে। থিটাগুলোকে। তার মানে ব্যাক প্রপাগেশন যে প্রসিডিওরটা বা যে অংশটা, সেখানে আমি যাদেরকে আপডেট করি তারাই হচ্ছে আমার মডেলের কি প্যারামিটার। প্যারামিটার। মনে থাকবে এটা? জি স্যার। তাদেরকে update আচ্ছা, করে। আর আরেকটা জিনিস আমাদের এখানে আছে, সেটা হচ্ছে লার্নিং রেট। এই জিনিসটা, তো দেখেন আমার যে ব্যাক প্রপাগেশন অ্যালগরিদম আছে, এখানে কোনো জায়গায় কি লার্নিং রেটটাকে আপডেট করতেছি? না স্যার। করতেছি না। কাজে এইটা হচ্ছে আমাদের একটা কি, আমাদের একটা হাইপার প্যারামিটার। তো হাইপার প্যারামিটারটা বেসিক্যালি আমরা কি করি, আমরা ট্রায়াল এন্ড এররের মাধ্যমে ফিক্স করি। ঠিক আছে, যে কতগুলো আমি হাইপার প্যারামিটার নিব। একটা সিম্পল উদাহরণ দেই, যারা মনে করেন একটা নিউরাল নেটওয়ার্ক, আমি এখনো পড়াইনি নিউরাল নেটওয়ার্ক, কিছুই করিনি, বোঝা লাগবে না এটা আহামরি। এখানে আসলে কয়টা লেয়ার হবে? অনেকগুলো লেয়ার থাকে নিউরাল নেটওয়ার্কে। ঠিক আছে, এখানে লেয়ার কি 3টা হবে নাকি 10টা হবে নাকি 20টা হবে? এটা কি, এটা কি প্যারামিটার নাকি হাইপার প্যারামিটার? স্যার হাইপার প্যারামিটার। হাইপার প্যারামিটার। কারণ এটা আমি কমায় বাড়ায় কি করব, আমি কমায় বাড়ায় দেখবো যে আমার ভ্যালিডেশন পারফরম্যান্সটা কি আসতেছে। ঠিক আছে, মানে ব্যাক প্রপাগেশন অ্যালগরিদমের মাধ্যমে আসলে ফিক্স হবে না যে লেয়ার কয়টা হবে। লেয়ার কয়টা হবে সেটা আমাকেই আসলে ঠিক করে দিতে হবে। কথা বোঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তো সবসময় মনে রাখবেন, আমরা আসলে আমাদের মডেলের মধ্যে সেই হাইপার প্যারামিটার গুলোই চুজ করব যেগুলোর জন্য আমাদের ভ্যালিডেশন পারফরমেন্স, অ্যাকুরেসি বলা ঠিক হয়নি এটা আসলে, ভ্যালিডেশন পারফরমেন্সটা ম্যাক্সিমাম হয় বা সবচেয়ে ভালো হয়। ঠিক আছে, আচ্ছা। তার মানে হচ্ছে হাইপার প্যারামিটারস আর সামওয়াট লাইক নবস। নব থাকে না, ওই যে আপনার নব বাড়ানো কমানো যায়, যে ঘোরানো যায় যে নব। ঠিক জি আছে, স্যার। হাইপার প্যারামিটার গুলো হচ্ছে একটা নবের মতন। যে নব গুলাকে আপনি কমায় বাড়ায় ঘোরায় ঘুরে আপনি দেখবেন যে কোনটার জন্য আসলে আপনার রেজাল্টটা ভালো আসে, এবং সেটা হচ্ছে ভ্যালিডেশন রেজাল্ট অবশ্যই, নট ট্রেনিং রেজাল্ট। ট্রেনিং অ্যাকুরেসি নরমাল, ট্রেনিং পারফরমেন্স নরমালি ভালোই আসে সবসময়, কিন্তু সমস্যা হচ্ছে ভ্যালিডেশনের কি। ভ্যালিডেশনটাই আসলে আপনার মানে মেনলি চোখ রাখতে হবে ওখানে। আর স্যার প্যারামিটার গুলোকে আমরা সবসময় হাইপারমিটার ইউজ করে আপডেট করি, এরকম কিছু? না, এখন বিষয় হচ্ছে দেখেন, এখানে মনে করেন আমি লেয়ার 3টার জায়গায় নিচে হচ্ছে 20টা। ঠিক আছে, তো 20টা লেয়ার নিলে আসলে কি হবে, আসলে 20টা লেয়ার নিলে আমার ক্যালকুলেশনের সময় বেশি লাগবে। ঠিক আছে, তো এইটার সাথে আসলে মানে এটার সাথে কখনোই আপনার মানে আপডেটটা সরাসরি জড়িত না একেবারে। আচ্ছা। এখন এইখানে এই পার্টিকুলার অ্যালগরিদমের মধ্যে আমার আসলে লার্নিং রেটটাই শুধুমাত্র হাইপার প্যারামিটার, একটাই আছে এখানে হাইপার প্যারামিটার। এই কারণে মনে হচ্ছে যে হ্যাঁ হ্যাঁ, এটা তো শুধুমাত্র সেটাকে আপডেট করার জন্য ইউজ হচ্ছে। আচ্ছা। হ্যাঁ, কিন্তু লার্নিং রেটটা কিন্তু just একটা উদাহরণ মাত্র, এরকম আরো বহু ধরনের হাইপার প্যারামিটার আছে। মানে একটা ইফেক্ট ফেলে মনে হয়, মানে একটা ইফেক্ট ফেলে, যেমন একটা ইফেক্ট ফেলে, লেয়ারটা বাড়ানো কমানো হলে তো আপডেটটাও একটা চেঞ্জ আসে। চেঞ্জ আসবে। কিন্তু এটার সাথে আপডেটটা সরাসরি কোনো সম্পর্ক নেই যে এটার মাধ্যমে আপডেটটা আচ্ছা। চেঞ্জ হয়ে যাবে এরকম কিছু। আচ্ছা। আচ্ছা, আরেকটা ছোট বিষয় যেটা আমি এখানে লিখিনি, এটা আসলে এখন বুঝবেন না আসলে, এটা পরবর্তী পড়াবো। এটার নাম হচ্ছে অপটিমাইজার। তো এখানে যে দেখতে পাচ্ছি যেটা আমরা আসলে যে এটাকে আমরা জাস্ট একটা বিয়োগ করে আপডেট করে দিচ্ছি। আর আমাদের ব্যাক প্রপাগেশন যখন অ্যালগরিদম পড়বো, এটা একটা ফিক্সড একটা অ্যালগরিদম। ঠিক আছে, একটা ফিক্সড একটা প্রসিডিওর, ওটার মাধ্যমে ওইটা আপডেট হয়। কিন্তু অপটিমাইজারের কাজ হচ্ছে এই আপডেটটাকেও একটু মানে কি বলবো, মানে একটা আর্টিস্টিক করা।
আর্টিস্টিক মানে বোঝেন তো, মানে মনে করেন একটা মানুষকে তো এভাবে আঁকা যায়, দেখেন আমি যেভাবে আঁকি আর কি, মানে আমি তো এভাবে মানুষ আঁকি, এই যে এটা হচ্ছে আমার মানুষ। তো একটা মানুষকে এভাবে আঁকা যায়। আবার মনে করেন যে জয়নুল আবেদিন শিল্পী যিনি আছেন, উনিও কিন্তু মানুষ আঁকে। তো এখন দেখেন এই মানুষটা ভালো লাগতেছে বেশি, হ্যাঁ, নাকি জয়নুল আবেদিন মানুষ আঁকলে সেটা বেশি ভালো লাগবে, প্রফেশনালটাই ভালো লাগবে তাই না? তো অপটিমাইজারটা হচ্ছে একটা সেরকম আর কি, মানে ওয়েটটা কিভাবে আপডেট করা যায়, কিন্তু এর চেয়েও সুন্দর করে আরো কৌশল এবং আরো সুকৌশলে আপডেট করা পসিবল। তো সেই অ্যালগোরিদমটাই আসলে অপটিমাইজার ওই অ্যালগোরিদম নিয়ে কাজ করে, ঠিক আছে? তা আমরা আসলে নিজেরাই ডিপ লার্নিং মেথড পড়ার সময় আমরা দুইটা অপটিমাইজার শিখবো পুরোপুরি একদম অ্যালগোরিদম সহ। যদিও আপনাদের আসলে ফ্রেমওয়ার্কে এটা দেওয়াই থাকে অটোমেটিক্যালি, মানে আপনাদের নিজেদের কোড করা লাগে না ওটা আসলে। কিন্তু আপনারা যদি নিজে কোনো একটা অপটিমাইজার প্রপোজ করতে চান, ঠিক আছে, বা নিজে কোনো একটা অপটিমাইজার যদি তৈরি করতে চান, তাহলে সেটা আপনাদের অনেক কাজে লাগবে। তো তার মধ্যে একটু দেখাই আপনাদেরকে, পাওয়া যাবে এখানে ইম্প্রুভিং নাও, অরিজিনাল কোডটা কোথায়? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, একটু দেখেন সাইটেশনের সংখ্যা অলমোস্ট 67,000, তাই না? তো আপনি মানে আপনারা এরা কিন্তু ছিল না আগে, কিন্তু দেখেন এটা হচ্ছে কত সালের ব্যাপার, এটা হচ্ছে 2014 এর ব্যাপার। তার মানে হচ্ছে যে ডিপ লার্নিং আসছে হচ্ছে 1992 সালের দিকে। তার মানে হচ্ছে দীর্ঘ সময় ধরে কিন্তু এই অপটিমাইজারটা ছিল না। এখন মানুষ একদম ভালোভাবে সে ইউজ করে, একেবারে আমি নিজেই ইউজ করি, ঠিক আছে? কিন্তু এটা কিন্তু একসময় ছিল না। সো কেউ একজন এটা প্রপোজ করছে এটা, এবং প্রপোজ করার পরে দেখা গেছে এটা আসলে ভালো কাজ করে, এবং এরপর থেকেই আসলে এটা এখন ইউজ হচ্ছে অনেক বেশি। তো কাজেই একটা অপটিমাইজার আপনি নিজেও চাইলে প্রপোজ করতে পারেন, বা আপনাদের ফ্রেমওয়ার্ক আছে তারা আসলে একটা কাস্টম অপটিমাইজার বিল্ড করা সাপোর্ট করে, ঠিক আছে? তো সেরকম কিছু যদি আপনি করেন, তাহলে রেভলিউশনারি কিছু যদি করেন, তাহলে আপনারও এরকম ভালো কিছু হতে পারে, ঠিক আছে? এটাই আমি বললাম আর জাস্ট। যাই হোক, তা আমরা মনে হয় মোটামুটি বুঝিয়ে দিব নাকি? হ্যালো, আচ্ছা। তো আসলে আমরা এতক্ষণ যা পড়লাম, মানে আমাদের রিগ্রেশনে আর কি, তো সেখানে আসলে একটা ছোট জিনিস আমি একটু বলে রাখি, সেটা হচ্ছে যে নিউরাল নেটওয়ার্কের সাথে এটার আসলে সম্পর্কটা আসলে কি, সেই জিনিসটা। তো এইটা হচ্ছে নিউরাল নেটওয়ার্কের একটা নর্মাল ছবি। তো এখানে অনেক নোড থাকে কিছু, এই যে এটা একটা নোড, এটা একটা নোড, এরকম অনেকগুলো নোড থাকে। তো আপনাদের লজিস্টিক রিগ্রেশনটা হচ্ছে মেইনলি একটা নোড, ঠিক আছে? মানে একটা নোড ইজ ইকুইভ্যালেন্ট টু এ লজিস্টিক রিগ্রেশন, ঠিক আছে? তো একটা নোডকে যদি আমি একটু জুম ইন করি, তাহলে জিনিসটা এরকম দেখায় অনেকটা, যে একটা নোড, যেমন এই নোডটা যদি আমি বলি, এখানে দেখেন কিছু ইনপুট আসছে, দেখেন এখান থেকে একটা ইনপুট আসতেছে, এখান থেকে একটা আসতেছে, তাই না? এখান থেকে একটা আসতেছে, কিছু ইনপুট আসতেছে। তো সেরকম আমাদের লজিস্টিক রিগ্রেশনের ক্ষেত্রে কি ছিল, x1 x2 এরকম কিছু ইনপুট আসতেছিল। আমাদেরটা আমরা আসলে দুইটা ইনপুট ইউজ করছি, একটা হচ্ছে x1, একটা হচ্ছে x2। তো নরমালি আসলে আরো বেশিও থাকতে পারে সেখানে, তো সেটা আমি এখানে দেখাইছি x1 x2 x3 x4 গুলো দিয়ে, ঠিক আছে? আর x0টা মনে করতে পারেন যে একটা কনস্ট্যান্ট, তো সেটা আসলে আমরা নরমালি 1 দিয়ে রিপ্লেস করি এটাকে, এটা 1 থাকে নরমালি বাই ডিফল্ট। আর এই যে θ1 θ2 θ3 θ4 এগুলো কি, এই জিনিসগুলো কি এখানে বলেন তো একটু? প্যারামিটার। এগুলো হচ্ছে প্যারামিটার বা ওয়েট, ঠিক আছে? তো এখানেও এই যে এই পার্টিকুলার নোডটা আছে, এই নোডের কিছু প্যারামিটার থাকবে। এগুলো তো আসতেছে, এগুলো হচ্ছে ইনপুট, সেটা তো ভালো কথা, কিন্তু এগুলোর সাথে কিছু প্যারামিটার থাকবে এখানে, যেমন এখানেও মনে করেন W1 W2 W3 এরকম থাকবে, ঠিক আছে? এদের কাজ কি? এদের কাজ হচ্ছে গুণ করে যোগ করা, মানে হচ্ছে θ1 x1 প্লাস θ2 x2। এটা আপনারা দেখছেন অলরেডি রিলেশন বানানোর সময় দেখছেন একটু আগে, তো এটা আমি রিসার্চ যাচ্ছি না। θ3 x3 and so on and so forth। আর এখানে একটা θ0 এক্সট্রা একটা আছে, এটার নাম কি বলেন তো?
নাম কি মনে আছে এটার? এটা কি বলে যোগ করছে যেটাকে, এটার নাম কি? বায়াস। হ্যাঁ, এটার নাম হচ্ছে বায়াস। ঠিক আছে, তো এই জিনিসটা এখন এইখান থেকে যেটা বের হবে সেটাকে আমরা সরাসরি বের করে দিব না, আমরা আরেকটু কাজ করব, সেটা হচ্ছে কি অ্যাক্টিভেশন ফাংশন। মনে আছে আমাদের অ্যাক্টিভেশন ফাংশন ছিল, এবং সেটা আমরা এখানে ইউজ করছি কোনটা? এখানে ইউজ করছি হচ্ছে সিগময়ের অ্যাক্টিভেশন ফাংশন, তাই না? তো সিমিলারলি এই যে এখান থেকে যে আউটপুটটা বের হবে, এখান থেকে কিন্তু একটি আউটপুট বের হয় বাইরে যাবে। আপনাদের দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো এরকম আছে, এটা আসলে একই আউটপুটকে বিভিন্ন লেয়ারে পাস করতেছে। এটা আমরা বিচারে দেখবো, সমস্যা নেই। কিন্তু আপাতত মনে রাখেন যে এখান থেকে আসলে আউটপুট একটাই বের হবে। মানে এটা হচ্ছে একদম এক্স্যাক্টলি এখানকার একটা নোট হচ্ছে এক্স্যাক্টলি এখানকার যে লজিস্টিক রিগ্রেশন যেটা আমরা পড়ছি সেই লজিস্টিক রিগ্রেশনের মতো। ঠিক আছে, এখান থেকে যেটা বের হবে সেটা হচ্ছে এই জিনিসটা প্লাস কি, প্লাস হচ্ছে অ্যাক্টিভেশন। এখন সেই অ্যাক্টিভেশনটা সিগময়েড হতে পারে বা অন্যান্য কোনো অ্যাক্টিভেশনও হতে পারে। তাহলে আমরা কি রিসেম্বলেন্সটা বুঝতে পারতেছি দুটার মধ্যে? স্যার নরমাল নেটওয়ার্ক আর নিউরাল নেটওয়ার্কের মধ্যে? না, নরমাল নেটওয়ার্ক না, মানে আর কি লজিস্টিক রিগ্রেশন আর নিউরাল নেটওয়ার্কের মধ্যে। স্যার আবার একটু বলবেন, মানে পার্থক্যটা স্যার বুঝতেছি না। মানে মানে ওই যে নিউরাল নেটওয়ার্ক একাধিক মানে অনেকবার করতে হচ্ছে, এইটাই পার্থক্য? মানে অনেকবার নিউরাল নেটওয়ার্কে তো আসলে অনেকগুলো নোড না। নিউরাল নেটওয়ার্ক এখানে নোড কয়টা আছে? 4টা, 4টা, 8টা, 3, 11টা, 1, 12টা। জি স্যার। তো এটার একটা নোড ইজ ইকুইভ্যালেন্ট টু লজিস্টিক রিগ্রেশন, এটাই বললাম আর কি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। স্যার লেফট সাইডের যে 4টা নোড, ওইগুলো কি নরমাল ইনপুট না শুধু? মানে না, ইনপুট? এটা আপনি এখন ভয় পেন না, এটা নিয়ে করে এটা আমি একদম বিস্তারিত পড়াবো। আচ্ছা এটা নিয়ে আপনি এখন ভয় পেন না, আমি জাস্ট একটা নোড কি সেটা জাস্ট বললাম আর কি। হ্যাঁ, বুঝতে ইনপুট লেয়ারটা অবশ্যই ডিফারেন্ট ফ্রম দিস লেয়ার্স, এটা আমি একটু পরে আলোচনা করবো, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা। তো সেই সাথে আমাদের আসলে রিগ্রেশন শেষ হয়ে গেল মোটামুটি, এবং বেসিক যে বিষয়গুলো আসলে আছে, মানে যেটার উপর ভিত্তি করে আমরা আসলে পরবর্তী সব ক্লাস নিব, সেটা শেষ হইলো। ঠিক আছে, আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা সেটা করতে পারেন। আমি গতকাল রাত্রে আসলে একটা লেকচার প্রিপেয়ার করেছি অলরেডি নিউরাল নেটওয়ার্কের উপরে। ঠিক আছে, তো এটা আসলে মেইনলি হচ্ছে আপনাদের যে ফরওয়ার্ড প্রোগ্রেশন যে পার্টটা, সেই পার্টের লেকচার এটা। আর কিছু অ্যাক্টিভেশন ফাংশন সেটা এখানে দেখানো হবে। ঠিক আছে, আচ্ছা তো এখন আমি কি আজকে এটা পড়াবো নাকি আজকে শেষ করে দেবো ক্লাস? আমি জানি না আপনাদের উপর প্রেশার পড়তেছে কিনা আসলে এগুলো পড়ার সময়, মানে আমি বলতে পারবো না আসলে। স্যার, একটু প্রেসারে লাগতেছে, মানে জিনিসগুলো একটু জটিল তো। স্যার আজকে আপনাদের কাছে আমি যেটা রিকোয়েস্ট করবো, আপনারা একটু খুব ভালো মতো আজকের লেকচারটা গতকাল লেকচারটা খুব ভালো মতো একটু দেখবেন। জি স্যার, গতকালটা দেখতে স্যার হবে। হ্যাঁ স্যার আজকেরটা একটু তাড়াতাড়ি আপলোড করে দিয়েন স্যার। হ্যাঁ, আমি আজকেরটা একটু পরে আপলোড করে দেবো। আর স্যার যদি আমি ভুলে যাই by জয়েন chance- করতে পারি নাই, আমি পুরো ক্লাসে ছিলাম না স্যার, কেমন আছে? আচ্ছা, আর যদি আমি ভুলে যাই বাই চান্স, হ্যাঁ, তাহলে সাবমিট আমাকে একটু মনে করাই দিন, একটা ওকে ইমেল স্যার, করে। আমি তাহলে স্যার সন্ধ্যা পর্যন্ত দেখে আপনাকে না হয় মেইল করবো। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এটাই আর কি বিষয় আর কি, কারণ আপনারা তো বুঝতেছেন যে আসলে প্রত্যেকটা ইন্টার রিলেটেড কিন্তু। হ্যাঁ, আমি যখন নিউরাল নেটওয়ার্কে যাবো, এটা কিন্তু অবশ্যই আপনার লজিফিকেশনের কনসেপ্ট লাগবেই আপনার। আর এখানে আসলে একদম আমি একেবারে ভেঙে ভেঙে সবকিছু দিচ্ছি একেবারে, যে কোন লেয়ারে কিভাবে কি হয়, কিভাবে কোনটা ওয়েট ম্যাট্রিক্স এগুলো কিভাবে সব একদম। হ্যাঁ, সো আপনারা একদম ভিতর থেকেই বুঝতে পারবেন পুরো জিনিসটাকে, মানে ভাষা ভাষা কিছু না আর কি। হ্যাঁ, এখানে একটা লেয়ার আছে, এখানে লেয়ার দিয়ে সামনে দিয়ে আগাইলে এখানে পৌঁছে গেল। ক্যামেরা যে পৌঁছে গেল কি হলো এটার কিছু খবর নাই, কোনো পাতা নাই কোনো, এরকম না এটা কিন্তু জিনিসটা। ঠিক আছে, আর সবাই একটু ফেসবুক গ্রুপটা জয়েন করে নিয়ে, শেয়ার অলরেডি লিঙ্ক দিয়ে দিয়েছে, এই লিঙ্কে সবাই একটু জয়েন করে ফেলেন। আর আপনারা গ্রুপ ফরমেশন বিষয়ে একটু কথা বলি। এখন স্টুডেন্ট বাড়ছে, আসলে 24 জন স্টুডেন্ট এখন আছে বর্তমানে এখানে। তো আপনাদের আসলে 6টার বেশি গ্রুপ ম্যানেজ করা টাফ হয়ে যাবে আমার জন্য আসলে, কারণ 6টা গ্রুপে বেশি নর্মালি আসলে আমরা করি না। তাহলে আমি যেটা বলবো আর কি, যে 4, 6, 24 হয়, তা আপনারা 4 জন করে গ্রুপ করতে পারেন আসলে। হ্যাঁ, এটা করাটাই আসলে বেটার, কারণ 6 জনের বেশি, মানে 6টা গ্রুপের বেশি আসলে ম্যানেজ করা টাফ হবে একটু কিছুটা। আপনারা সবাই গ্রুপটা ফর্ম করে ফেলেন, আর একটু দেখেন আগে, একটু জাস্ট মানে অনেক লেটেস্ট ট্রেন্ডি টপিক এখন বর্তমানে হচ্ছে, এগুলো একটু দেখেন, মানে যদি কোনোটা ইন্টারেস্ট পান, মানে নট দ্য মানে টপিক ইটসেলফ, মানে হচ্ছে প্রবলেমটা ইন্টারেস্টিং কিনা সেটা আর কি।
মানে আপনাদেরকে একদম যে সব কোড করে ফাটাই ফেলতে হবে তা কিন্তু না, মানে আপনারা যদি মোটামুটি এফোর্ট দেন তাহলে আমি আশা করি যে ভালো মার্কসে আসবে প্রজেক্টে। মানে আপনারা ইন্টারেস্ট নিয়ে করেন যাতে আর কি প্রজেক্টটা, সেটাই আমি বলবো আর কি। স্যার কোনো স্যাম্পল প্রজেক্ট কি স্যার কোনো সাজেস্ট করবেন, মানে আসলে কেমন হবে মানে লেন্থ কেমন হবে প্রজেক্টটার, বা মানে আর কোনো স্যাম্পল কি সাজেশন আছে স্যার আপনার? স্যাম্পল বলতে কোনো স্যাম্পল পেপার বা এরকম টাইপের? মানে স্যার আমাদের যে মানে ফাইনাল প্রজেক্টটা হবে আর কি, মানে ওইটার হুম, হুম, আসলে হুম। আউটপুটটা কেমন আসবে, মানে আচ্ছা আচ্ছা, ধারণা হ্যাঁ ঠিক পাচ্ছি। আছে, ওইটা নিয়ে একটু আলোচনা করে আছে তো, সময় আছে, ওটা নিয়ে একটু কথা বলতে হবে। আচ্ছা, তা আমাদের যে প্রজেক্ট, ঠিক আছে, সেই প্রজেক্ট আসলে মেইনলি দুই রকম হতে পারে। নাম্বার ওয়ান হচ্ছে যে এক্সিস্টিং পেপার ইমপ্লিমেন্টেশন। পেপারগুলো যেন আপনার অবশ্যই ভালো জার্নাল অথবা কনফারেন্সের হয়, মানে ভালো যাতে হয় সেটা যাতে, মানে ভালো মানে মানে মনে মনে করেন যে ভালো ইম্প্যাক্ট ফ্যাক্টর বা এরকম। জার্নালের ক্ষেত্রে আমি বলবো যে ইম্প্যাক্ট ফ্যাক্টরটা দেখেন, যদি মোটামুটি 2-3 উপরে হয় তাহলে ভালো ইম্প্যাক্ট ফ্যাক্টর বলা যায় সেটাকে। আর কনফারেন্সের ক্ষেত্রে আমি যেটা বলবো, আপনারা দেখা যাচ্ছে আমার স্ক্রিন দেখা যাচ্ছে নাকি? জি স্যার। আচ্ছা, সিএস টাইপ রিসার্চ টপ কনফারেন্সেস, এখানে একটু যাবেন, ঠিক আছে, এখানে গিয়ে এখানে মনে হয় পাওয়া যাবে। তো এখানে অনেক কনফারেন্স আছে, ঠিক আছে, তো এগুলো আপনারা একটু দেখতে পারেন এখান থেকে। আপনাদের এসি মানে আপনাদের যারা আর কি মনে করেন যে একটু ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতে চান, তার ল্যাঙ্গুয়েজের কনফারেন্স পাবেন এসিএল ওয়াই টাইপের। তারপরে যারা মনে করেন ডাটাবেস টাইপের জিনিস নিয়ে কাজ করতে চান, ডাটা ম্যানেজমেন্ট নিয়ে কাজ করতে চান, তারা সিগমো টিমও দেখতে পারেন, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার মনে করেন যে যারা একদম একটু কম্পিউটার ভিশন নিয়ে কাজ করতে চান, তারা প্রথমটা দেখতে পারেন। তো এরকম আর কি অনেকগুলো আছে, ঠিক আছে। তো এখানে মোটামুটি কয়টার লিস্ট আছে, এখানে এখানে মোটামুটি 100টার লিস্ট আছে এখানে। তো সবগুলাই ভালো, কোনটাই আসলে খারাপ না, এখানে সবগুলো কনফারেন্স খুবই ভালো কনফারেন্স। তা আপনারা মোটামুটি এগুলো দেখতে পারেন। আমার মনে হয় যে 1 থেকে 300 এটা আমরা অ্যালাউ করতে পারি, 1 থেকে 300, ঠিক আছে। 1 থেকে প্রথম 300 এটা একটু দেখেন, মানে যেটা ছাড়া দেবে সেটা আমি দেখাই। একটু মনে করেন যে আপনার মনে হচ্ছে যে এসিএল এর কম্পায়ারগুলো আমি দেখবো, তাহলে আপনি যেটা করতে পারেন এসিএল 2020 এক্সেলেন্ট পেপারস, এখানে গেলে দেখেন ওরা পেপারের একটা লিস্ট দিয়ে দিবে, দেখেন এখানে সব পেপার আছে, ঠিক আছে। তা আপনি এখান থেকে চুজ করতে পারেন যে আপনার কোনটা পছন্দ। তো এরকম প্রত্যেক কনফারেন্সিং মনে করেন 2020-এর, 2019-এর, 2018 এরকম 20 টাকা দেওয়া থাকে যে কোনটা কোনো পাবলিশ হয়েছে বা কি হয়েছে, ঠিক আছে। তো এটা আপনারা দেখতে পারেন। আবার অনেকে আছে বাংলা নিয়ে কাজ করতে আগ্রহী, তারাও এগুলো থেকে দেখতে পারেন, ঠিক আছে। তো আপনারা একটু দেখেন সার্চ দিয়ে যে আসলে যে আপনাদের কোন ধরনের কাজ পছন্দ, এটা হচ্ছে একটা উপায়, একটা উপায়। এবং আমি একটা রেঞ্জ বলে দিই যে 2016 থেকে 2020 এর মধ্যেকার যে কাজগুলো হয় আর কি, কারণ এর বেশি আগের কাজ হলে তো আসলে আমাদের তেমন লাভ নেই ওটা কোনো, এরপর দেখা যাবে আরো কাজ হয়ে গেছে। আর আরেকটা অল্টারনেটিভ যেটা, সেটা হচ্ছে নিউ প্রবলেম। মানে মনে করেন যে নতুন কোনো প্রবলেম নিয়ে আপনি যদি কাজ করতে চান, যে আমাদের আশেপাশের কোনো সমস্যা যেটা কিনা মেশিন লার্নিং ইউজ করে সলভ করা পসিবল, হ্যাঁ এরকম কোনো প্রবলেম আপনি চাইলে প্রপোজ করতে পারেন, ঠিক আছে। কিন্তু সেই ক্ষেত্রে একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন যে ডাটা সেট শুড বি অ্যাভেলেবল। মানে আপনাকে যদি এমন হয় ডাটা সেট কালেকশন করে তারপর কাজ শুরু করতে হবে, তাহলে সেটা ফিজিবল হবে না, সেটা তাহলে অ্যালাউ করা হবে না, ঠিক আছে। যদি এমন ডাটা সেটটা অ্যাভেলেবল আছে অলরেডি এবং সেটার উপর আপনি কাজ করতে চান, তাহলে আপনি সেটা করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, এখন ডেলিভারেবলটা কি, মানে আপনাকে আসলে কি ডেলিভারি করতে হবে? ডেলিভারেবল হচ্ছে আমরা তো আসলে 2 স্টেপে এভালুয়েট করবো। আমরা আগে যদি একটু যাই আমাদের কোর্স আউটলাইনে, এখানে হচ্ছে মেশিন লার্নিং এ একটা এভালুয়েশন হবে হচ্ছে আপনারা এখানে এসে যে প্রজেক্টের প্রবলেম স্টেটমেন্টটা কি, মানে আপনি আসলে কোন প্রবলেম নিয়ে কাজ করতেছেন এটার বিস্তারিত বিবরণ, মানে হচ্ছে একদম ছবি টবি এঁকে সুন্দর করে বোঝায়। এটা দিয়ে কাজ করলে আসলে সুবিধাটা কি, মানে এটা নিয়ে কাজ করার মোটিভেশনটা কি। মানে মনে করেন আমি একটা সিম্পল একটা উদাহরণ দিই আপনাকে। মনে করেন যে আপনি বললেন যে আমি এমন একটা সিস্টেম ডিজাইন করব যেটা হচ্ছে মানুষের হাঁটার গতি আমাকে আমাকে অটোমেটিক্যালি বলে দিবে যে একটা মানুষ কত জোরে হাঁটতেছে। তা আমার কোশ্চেন হবে যে মানুষের হাঁটার গতি মাপলে আসলে সুবিধাটা কি, কথা বলছেন জিনিসটা।
মানে একটা কাজ যখন করবেন এটা মোটিভেশন থাকতে হবে যে এটা করলে আসলে কি সুবিধা বা কি অসুবিধা এটা বুঝতে হবে আগে, ঠিক আছে? তো সেটা আর কি বিষয়। আর আরেকটা যেটা দিতে হচ্ছে সেটা হচ্ছে লিটারেচার রিভিউ। মানে হচ্ছে আপনার প্রবলেমটা যদি নতুনও হয়, মনে করেন যে আপনার প্রবলেমটা একেবারে নিউ একটা সমস্যা, যদিও সেটা আসলে খুবই হার্ড, মানে নিউ প্রবলেম আসলে মনে হয় না এখন আর খুব একটা আসেও আর, হয়তো বাংলাদেশের ভার্সিটি থেকে হয়তো এটা হতে পারে। তো এটা কাছাকাছি অনেক কাজ হয়ে থাকবে, তো সেগুলো লিটারেচার রিভিউ আর কি, সেখানে আসলে কি ধরনের কাজ টাজ করা হয়েছে। তো লিটারেচার রিভিউ একটু মনে রাখবেন, লিটারেচার রিভিউ কখনোই আমরা বলি না যে আপনাকে আসলে পুরো পেপারের মেথড বুঝতে হবে, অ্যালগরিদম বুঝতে হবে, সেটা কখনোই না। লিটারেচার রিভিউ হচ্ছে জাস্ট হচ্ছে পেপারের ইন্ট্রোডাকশনটা পড়লেই হবে। মানে মেইনলি পেপারে কি কাজ হয়েছে বা কি নিয়ে কাজ হয়েছে সেটা আপনাকে আসলে বুঝতে হয় লিটারেচার রিভিউ, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম ডেলিভারেবল। তো এটা আসলে একটা প্রেজেন্টেশন আকারে হবে, মানে ইট উইল বি সামথিং লাইক এ প্রেজেন্টেশন। আচ্ছা, এইখানে এখন এইটা হয়, এটা আমার মনে হয় আমি 24 নম্বরটা হয়তো দুইটা ভাগে ভাগ করে দিব। একটা হচ্ছে আপনার অ্যালগরিদম ডিটেইলসটাকে আমি একটা ক্লাসে নিব, 24 নম্বর ক্লাসে নিব। আর কোডের যে ডেমনস্ট্রেশন মানে হচ্ছে ইমপ্লিমেন্টেশন যেটা, সেটা হয়তো আমি আপনাদের ফাইনাল পরীক্ষার শেষে একটা দিন ধার্য করে কোনো সময় হয়তো নিব। এটা আমি এখনো শিওর না। বাট একটা বিষয় হচ্ছে যে আপনার যে অ্যালগরিদমটা সেটা পুরোপুরি আপনাকে বুঝায় বলতে হবে, মানে ওইটা হচ্ছে আরেকটা প্রেজেন্টেশন, ঠিক আছে? এখন যদি আপনি পেপার নিয়ে কাজ করেন, পেপারে তো আসলে অনেক কিছু থাকে, এত কিছু তো করা সম্ভব না আসলে। তো পেপারে যে মেইন যে অ্যালগরিদমটা, মানে একজন মেইন মেথড যেটা, ঠিক আছে, সেই মেইন মেথডটা আপনাকে অ্যাটলিস্ট মোটামুটি ইমপ্লিমেন্টেশন করে বা বুঝে আপনাকে দেখাতে হবে সেটা, ঠিক আছে? তো এইটা হচ্ছে মেইন ডেলিভারেবল। আর লাস্টে যেটা আমি বলেছি যে কোড ডেমনস্ট্রেশনের যে বিষয়টা আমি বলেছি এখানে, কোড ডেমনস্ট্রেশন, তো সেটা আসলে কিছুই না, যে বললাম যেটা যে মেইন অ্যালগরিদম যেটা আমি বললাম একটু আগে, তো সেই মেইন অ্যালগরিদমটাই আসলে জাস্ট কোডিং করে আপনি জাস্ট দেখাবেন যে একটা আউটপুট আসতেছে আপনার, ঠিক আছে? কোনো একটা অ্যাকুরেসি হোক সেটা, বা একটা এমসিসি স্কোর হোক, সেটা আসতেছে, সেটা আপনি দেখান। মানে বিষয়টা ক্লিয়ার হলো নাকি? জি স্যার। জি স্যার। আর আমি আগেই বললাম যে গ্রুপে আসলে মেম্বার থাকবে হচ্ছে 4 জন। আর এইসব কোর্স থেকে নর্মালি কিন্তু পেপার বের হয় এবং ভালো পেপারই বের হয় নর্মালি। তো আমি আশা করবো যে অ্যাটলিস্ট একটা গ্রুপ হলেও চেষ্টা করবেন যে পেপারের দিকে যাওয়ার আর কি। হ্যাঁ, কারণ হচ্ছে মোটামুটি যারা আর কি একটু কনফিডেন্ট যে আমরা মোটামুটি কাজ করতে পারবো, তাদের আমার মনে হয় যে ইটস গুড ইফ ইউ ট্রাই ফর এ জার্নাল অর এ বিগ কনফারেন্স, ঠিক আছে? এটা মনে হয় খারাপ কিছু হবে না আসলে, ঠিক আছে? জি স্যার, ভালো হবে তো ইনশাআল্লাহ। এটাই আর কি। তা আমি রিসেন্টলি একটা বই পড়তেছিলাম আর কি, এই যে আপনার কোথায় গেল এটা, দেখি, আইসিএল এর একটা বই পড়তেছিলাম রিসেন্টলি। তো এটা হচ্ছে আপনার এই পেপারটা আর কি, কোথায় গেল এটা, এই যে ইলেকট্রা, এটা একদম 2020-এ আসছে আর কি। মানে এটা খুব ইন্টারেস্টিং টপিক, মানে এই জিনিসগুলো। তো আপনারা দেখতে পারেন আর কি আস্তে ধীরে, মানে এবার আপনি শুরুতেই পুরোটা পড়ার দরকার নেই, আপনি ইন্ট্রোডাকশনটা পড়েন। ইন্ট্রোডাকশনটা পড়ে যদি মনে হয় যে হ্যাঁ এটা আসলে ভালো লাগছে আমার কাছে, বা এটার কনসেপ্টটা সুন্দর, তাহলে আপনি আসলে শুরু করতে পারেন। আর অনেক কিছুই শুরুতে বুঝবেন না, এটা আমি আগেই বলে দিচ্ছি, এই জন্যই বলতেছি আগে যে প্রবলেমটা ঠিক করেন। কারণ প্রবলেম যদি ঠিক করতে পারেন, তখন ওই একটা ব্যাপার আপনি, মানে একটা ব্যাপারের উপর যদি কাজ করেন জাস্ট মানে সারাদিন, তাহলে আপনি আসলে বুঝে যাবেন ওটা আসলে কি হচ্ছে না হচ্ছে। আপনাকে তো সব বুঝতে হবে না, জাস্ট একটা ব্যাপারে আপনাকে পুরোপুরি বুঝতে হবে। সো এটাকে ফিক্স করেন যে কোনটা নিয়ে কাজ করতে চান, ঠিক আছে? আচ্ছা, আমার মনে হয় স্টুডেন্ট তো 24 জন আগের দিনে ছিল, এখনো 24 জনই আছে, আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। আচ্ছা, ফজল রাব্বি খান, ইয়েস স্যার। মুনাব্বের হোসেন, Yes, sir. আচ্ছা রাজতি, ইয়েস স্যার। নীরব মাহমুদ, জাবের খান, Yes, sir. আবু আম্মার তো আসছেন, ইশরাক ইবনে হাসান, ইশরাক কে আসছেন? আচ্ছা, ফারজানা আসছেন, ফাহাদ হাসান, ইয়েস স্যার। আচ্ছা শাহাদাত হোসেন, নাহিয়ান পাঠান, Yes, sir. আবিদুর রহমান, Yes, sir.
রণবীর দেবনাথ, স্যার। তারিক আহমেদ, Yes, sir. আব্দুর রহমান, Yes, sir. সাবরিনা অয়ন, Yes, sir. শাহরুখ আমিন, Yes, sir. তানজিদুল আহাদ, ইয়েস স্যার। আরফাত রহমান, ইয়েস স্যার। শোয়েব তো আসছেন, বিমাহের আসছেন, ফারহানা আসছেন, আবু সিয়াম, আবু সিয়াম কে আসছেন? আসেন নাই মনে হয়। সাকিব আসছেন। আচ্ছা, তো তিনজন মনে হয় আসে নাই। আপনারা কি আছেন বা মিস করছেন কোনোভাবে? ইরাম মাহমুদ, ইশাক ইবনে হাসান আর হচ্ছে আবু সিয়াম। আচ্ছা, ঠিক আছে, আপনারাই মনে হয়। তো ঠিক আছে, আপনারা ভালো মতো দেখে আসেন লেকচারগুলো। আমরা ইনশাআল্লাহ মঙ্গলবার থেকে নিয়মিত শুরু করবো। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম।